মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এক কথায় বলতে গেলে 1971 সালের মুক্তিযুদ্ধে পরাজিত বাংলাদেশের ঘাতক বাহিনী আওয়ামী লীগের ভেতরে ঢুকে তারা যেই সফলতা পাচ্ছিল বিভিন্নভাবে, সেই কৌশলটাকে আরো বেশি কার্যকর করে 2024-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে। এই দিক থেকে বলতে গেলে আওয়ামী লীগের এটা সৌভাগ্য হিসাবে দেখতে হবে যে 2024-এর আগস্টের 5 তারিখ যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো, কোনোভাবে যদি জুলাই জঙ্গিদের ব্যর্থ করে দেয়া যেত, আমার তো মনে হয় না আওয়ামী লীগ তাদের অভ্যন্তরীণ যে দুর্বলতা সেই ব্যাপারে সচেতন হতো। কারণ অতীতে অনেকগুলো ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যর্থ করে দিয়েছেন, কিন্তু আমরা কখনো দেখি নাই যে দল হিসাবে আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে দলের উন্নতি করতে হবে, দলকে গঠন করতে হবে, এই ধরনের প্রচেষ্টা আসলে সফল হয় নাই। যেভাবে সার্জিস, হাসনাত এবং আরো অনেকে আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়েছিল, সেটা তো একদিক থেকে বলতে হবে যে এর দায় আওয়ামী লীগের নেওয়া উচিত। অন্য দিক থেকে দেখতে হবে যে এই প্রতারক গোষ্ঠী কত বেশি অভিনয় করতে পারে, কত বেশি নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে পারে, কত সাধনা করতে পারে, যেমন ওয়াকার করেছে। আপনারা অনেক এপিসোড 7-এ ওয়াকার সম্পর্কে আমি যে বক্তব্য রেখেছি সেটা শুনেছেন। এই জুলাইয়ের চরমপন্থীরা, তাদের কোনো ধরনের সাহসই ছিল না মানুষকে বলা যে না, আমরা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পরাজিত হয়েছি। কিসের বিজয় দিবস? চরমপন্থী ফুয়াদ বলে না, চরমপন্থী শাহরিয়ার বলে না যে কি 71-এর কোনো বিজয় দিবস হয়নি 16ই ডিসেম্বর? তাদের কিন্তু সাহসটা ছিল না যে জুলাইতে এই কথাগুলো বলে সরকারের পতন ঘটানো। তারা আশ্রয় নিয়েছে সম্পূর্ণ বিপরীত কৌশল। আরো যদি আমরা গভীরে গিয়ে দেখি, এই যে ফুয়াদদের যে রাজনৈতিক দল এবি পার্টি, এইটাও কিন্তু গঠিত হয়েছে এই প্রতারণা দিয়ে। ওরা কিন্তু বলছিল গঠন করার আগে, রাজনৈতিক দল গঠনের আগে, যে আমরা এটা গঠন করছি কেন, জামাত যেহেতু মুক্তিযুদ্ধে রাজাকার ছিল, আমরা তো জামাত করি কিন্তু আমরা রাজাকার নই, ফলে আমরা মুক্তিযুদ্ধপন্থী দল গঠন করছি। দেখেন কত বড় প্রতারণা আওয়ামী লীগের চোখের সামনে দিয়ে হয়ে গেল। যেই জুলাইতে চরমপন্থার উত্থান সফল হলো এবং আওয়ামী লীগের সরকার পড়ে গেল, তখন দেখেন ফুয়াদের দাঁত কিন্তু শফিকের দাঁতের চেয়ে অনেক বেশি ক্ষুরধার, অনেক বেশি জঘন্য। কিন্তু এরা সবাই প্রতারণামূলকভাবে আওয়ামী লীগকে এইভাবে আপনার দখল করেছিল। কেউ স্বতন্ত্র দল করে, কেউ আওয়ামী লীগের মধ্যে ঢুকে তারা প্রতারণা শুরু করে দেয়। মানুষ এবং সরকার কেউ কিন্তু এদেরকে সেই জন্য অত সিরিয়াসলি নেয় নাই। আওয়ামী লীগ দল ভাবে বা সরকার হিসাবে তো ভেবেছে যে যখন বলছে হ্যাঁ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তখন মনে হয়েছে যে না, এরা আসলে সত্যিকারের 71-এর ঘাতক দালাল নয়। হ্যাঁ, এরা অনেক রাজাকার এইসব স্লোগানও দিয়েছে, কিন্তু সেটা আরো পরে এসে, পরে তো এখন তো দেখা যাচ্ছে যে রাজাকারদেরই জয় জয়কার। প্রথমে কিন্তু রাজাকার স্লোগান চাতুর্যের মাধ্যমে দিয়েছে। কে? আমি কে, তুমি কে, রাজাকার এক লাইন যোগ করে দিয়েছে। কে বলেছে স্বৈরাচার। এই স্লোগান নিয়ে আমি আলাদা একটা বক্তব্য রাখবো। আজকের বক্তব্য হলো যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। চিন্তা করেন, এই সন্ত্রাসীগুলাই কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো, এক দৌড়ে গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে গিয়ে চড়েছে। আপনারা কেউ কি আমাকে কোথাও দেখাতে পারবেন যে এই ধরনের প্রতারণা করে কোথাও গণ অভ্যুত্থান হয়েছে? হ্যাঁ, এই গণ অভ্যুত্থানকে যারা এখনো বৈধতা দিতে চান তারা বলেন যে না, একটা গোষ্ঠী ছিল, এগুলা তো হওয়া উচিত হয় নাই, শেখ হাসিনা অতিরিক্ত করেছে, সেজন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, এগুলো বলে। দেখেন, এগুলো বললে কি এই লোকগুলা জুলাই চরমপন্থার উত্থানে জড়িত হয়ে যে অপরাধ করেছে সেটা কাটা যাবে? তারা আজ পর্যন্ত বলতে পারে না জুলাইয়ের চরমপন্থার উত্থানটা কি জন্য ঘটিয়েছিল। বলে গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের জন্য হলে ইলেকশনটা কোথায়? কেন ইতিহাসের দ্বিতীয় খারাপ নির্বাচন করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে হলো? না, আমি শেখ হাসিনার ওই 3টে ইলেকশনকে এই মুহূর্তে ডিফেন্ড করব না, যে 15, 18, 24, সেটা ডিফেন্ড করে আমি আমার কথাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাই না। কিন্তু ওরা তো ইলেকশনের কথা বলে এই জঙ্গি উত্থান করেছিল। বিএনপি বা অন্য যারা বলে যে শেখ হাসিনা ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাই না, তাদের তাহলে বক্তব্যটা কি যে ভোটাধিকার? এটা হতে পারে যারা বাংলাদেশ স্বাধীন করেছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, ভালোবাসে, মুক্তিযুদ্ধের প্রতি অনুগত, যেই মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না, সেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বাইরে রেখে ইলেকশন করা, এটা কি চিন্তা করা যায়? আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির পক্ষে এটা কল্পনা করা যায়?
কিন্তু রাজাকার, আল বদর, আল শামস তাদের হয়ে কি এই জিনিসটা কল্পনা করা যায়? আসল কথা হলো যে, যেটা বলা হয় যে ইলেকশন করার জন্য শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তাহলে কর্মে অন্তত প্রমাণ দেখাতো, যে একটা কিছু প্রমাণ দেখাতো। ঠিক আছে যে আওয়ামী লীগের অনেকে অপরাধ করেছে, এটা আমি অবশ্যই এটা স্বীকার করি না, তর্কের খাতিরে বললাম। তাদের বাইরে রেখে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিত ইলেকশনে, তাও তো আমরা বুঝতাম যে সত্যি সত্যি এটা কোনো প্রতারণা ছিল না। আর কি ছিল? যে বৈষম্য দূর হবে। কিসের বৈষম্য দূর হবে? চাকরিতে। আজকেও শুনলাম কতগুলো ভিডিও। হ্যাঁ, মেধাবীরা কোথায় গেল? এই যে এত ছাত্রছাত্রী দেখা যায় রাস্তায়, ওরা কোথায়? ওরা চাকরি পেয়েছে? বাংলাদেশে ইউনূস, তারেক রহমান এরা কি চাকরির বৈষম্য দূর করেছে? না, চাকরিতে গত 2-2.5 বছরে শুধু হ্যাঁ 2 বছরে সব আপনার চরমপন্থী, জঙ্গি, জামাত এদের ঢুকানো হয়েছে। সাধারণ মানুষের কি লাভ হলো? কোন স্বপ্নটা পূরণের দিকে গেছে? পূরণ বাদ দেন। আমি আজকে ফরহাদ মজারের একটা বক্তব্য শুনছিলাম, ফরহাদ মজারও বলছে যে কোনোটাই পূরণ হয়নি। পূরণটা হবে কিভাবে? এটা তো প্রতারণা ছিল। প্রতারণার মাধ্যমে কোনো কিছু করে উদ্দেশ্য যদি হয় যে 71কে মাটির সাথে মিশিয়ে দেয়া, 71কে ভুলিয়ে দেয়া, তাহলে যারা কুশীলব, যারা এটাকে বিজয়ী করেছে, তারা কি সেদিকে মনোযোগ দিবে নাকি বৈষম্য? অবশ্যই এরা যে আহাম্মক এটাও বোঝা যায়। জঙ্গি গোষ্ঠীর বুদ্ধি অনেক, চাতুর্য অনেক, কিন্তু আসলে কোনো প্রজ্ঞা নাই। প্রজ্ঞা থাকলে ওরা কিছু 2-4টা আপনার কাজ করে দেখিয়ে দিত, চাকরির বিষয়টা ঠিক করতো, কোটা টোটা এগুলো নিয়ে মানুষের মনে একটা আস্থানার চেষ্টা করতো। এরা 24-এর জঙ্গি উত্থান করে এতটাই কনফিডেন্ট হয়ে গেছে, এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছে, ওরা বুঝে ফেলে, মানে ওরা ধরে নিয়েছে যে এইবার 71 পরাজিত। সেজন্য ফুয়াদ, শাহরিয়ার, ইউনূস এদের সবার এক সুর। ইউনূসের সুরটা কি? রিসেট বাটন চেপে দিলাম। আর ফুয়াদ, শাহরিয়ার, জামাত, মাসুদ সবার কথা হলো যে 71-এ আমরা পরাজিত হয়েছিলাম। 71-এ কার কাছে পরাজিত হয়েছে? ভারতের কাছে পরাজিত হয়েছে। ইসলামিক রাষ্ট্র ভেঙে বাংলাদেশ করা মানে ভারতের কাছে পরাজিত হওয়া, এবং স্বাভাবিকভাবে তারা সেটা বাস্তবায়নের দিকে গিয়েছে। আর কি বলে? যে শেখ হাসিনা অত্যাচার করেছে। দেখুন, এই জিনিসটা সবচেয়ে বেশি অতিরঞ্জিত করে যে শেখ হাসিনার অত্যাচার। এটা বিএনপিও বলে, জামাত এবং চরমপন্থীরা বলে, কিন্তু শেখ হাসিনা কি অত্যাচার করেছে? কাকে অত্যাচার করেছে? হলি আর্টিজানের জঙ্গিগুলোকে কি শেখ হাসিনা যেইভাবে আপনার বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করছে, মসজিদ তৈরি করছে, ইসলামকে একটা সম্মানের জায়গায় উনি রাখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেইভাবেও কি হলি আর্টিজানের জঙ্গিগুলোকে আদর করে বের করে আনা সম্ভব ছিল? আমার তো মনে হয় ওরা যদি গুলি তাক না করতে, হয়তো ওদেরকে এইভাবে বের করে আনার হয়তো চেষ্টা চললেও চলতে পারত। তো হলি আর্টিজানের জঙ্গি খুন হয়েছে, এটা হয়ে গেল, মানে সারা বাংলাদেশ কি এই অত্যাচার, এটাকে অত্যাচার বোধ করেছে, না শুধু জঙ্গিরা অত্যাচার বোধ করেছে? হ্যাঁ, বিএনপির লোকজনের বিরুদ্ধে জেল হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, সেটার মাত্রা কত? আর এখন যে জেল হচ্ছে, এখন যে জেলে আমির হোসেন আমু, পলক, রাশেদ খান মেনন, সুমন, হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের কত এমপি, আমার হিসাবটাই মনে নেই, অন্তত 100-এর উপরে আওয়ামী লীগের এমপি জেলে, আর কত নেতা কর্মী কত জেলে। তাদের উপর যে নির্যাতন হচ্ছে, বিএনপির উপর কি সে নির্যাতন হয়েছিল? কোথায় হয়েছিল? একটা উদাহরণ দিই, দেখেন, খাঁটি উদাহরণই দিব, কোনো ভেজালের উদাহরণ দিব না। জুলাই জঙ্গি উত্থানের সাফল্যের পর মির্জা আব্বাস সাহেবকে দেখলাম একদিন রাস্তায় কেঁদে দিচ্ছে, অলমোস্ট কেঁদে দিচ্ছেন উনি। শেখ হাসিনা বলে, মানে ওনাকে অনেক, আব্বাস সাহেবকে অনেক মামলা দিয়েছিল, ওনাকে কয়েকবার জেলে নিছে, এটা বলে উনি অলমোস্ট কেঁদে দিয়েছেন। এটাই ছিল শেখ হাসিনার অত্যাচার। সেই মির্জা আব্বাস দেখেন, ওনার কিন্তু তরতাজা ভাব, এই যে শেখ হাসিনা এত অত্যাচার করেছে, কখনো কিন্তু ওনার যে চেহারার মধ্যে যে গ্লেজ, যে ভদ্রতা, যে ধরনের একজন ভদ্রলোকের চিহ্ন এবং আভিজাত্যের চিহ্ন, সৌন্দর্য, কোনোটাই কমেছিল মির্জা আব্বাস সাহেবের? এই জুলাই জঙ্গি উত্থানের বিজয়ের পর কি হলো? মির্জা আব্বাস সাহেবকে আত্মঘাতী জঙ্গি নাসির উদ্দিন এতটাই নিপীড়ন করেছে যে মির্জা আব্বাস সাহেব শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, পাবলিকলি উনি অনেকবার বলেছেন যে আমি তো নির্বাচন করেছি সাবের হোসেন চৌধুরী সাহেবের বিরুদ্ধে, প্রতিপক্ষ হয়ে। আমি তো নির্বাচন করেছি মোজাফফর হোসেন পল্টু সাহেব, তার প্রতিপক্ষ হিসাবে। এইভাবে উনি বলেছেন দুঃখে কষ্টে। তারপরে কি হলো? উনি তো অসুস্থ হয়ে গেলেন। আমি সবসময় সহানুভূতি বোধ করি ওনার জন্য। আমার খুব কষ্ট লাগে যে বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের নেতাকে একটা আত্মঘাতী সন্ত্রাসী, এবং এটা তো বিএনপিকে দায় নিতে হবে। বিএনপি এটা কোনো কিছু করেও নাই, করার সাহসও তারা রাখে না, কারণ আত্মঘাতী সন্ত্রাসীগুলো তো বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। তাদেরই এক নেতাকে তারা কোরবানি দিয়ে দিল একটা আত্মঘাতী সন্ত্রাসীর কাছে। তাহলে দেখেন নির্যাতনের মাত্রা কে কতটা করে। শেখ হাসিনার এত নির্যাতন, যেই নির্যাতনের মির্জা আব্বাস সাহেব কেঁদে দিয়েছেন, সেইখানে ওনার চেহারার গ্লেজ কোনোদিন নষ্ট হয় নাই। আর একটা আত্মঘাতী সন্ত্রাসীর নির্যাতনে উনি মুমূর্ষ হয়ে গেছেন। উনি বেঁচে আছেন, আমি ওনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, কিন্তু মাত্রাটা বুঝতে হবে। বিএনপিকে আওয়ামী লীগ যে পর্যায়ের নির্যাতন করেছে, চিন্তা করুন তো সবাই, সেই পর্যায়ের নির্যাতন
2024 জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগের উপর যে নির্যাতন হয়েছে তার অর্ধেক নির্যাতন করলে কি আজকে বিএনপির চিহ্ন পাওয়া যেত বাংলাদেশে? পাওয়া যেত না তো। এক নাসিরুদ্দিন পাটোয়ারিতে মির্জা আব্বাস সাহেব কাহিল হয়ে গেছেন, ওনার মতো মানুষ যাকে মোটামুটি ঢাকা শহরের সবাই বড় ধরনের নেতা এবং প্রভাবশালী মানুষ হিসাবে মনে করে। আওয়ামী লীগ যদি সত্যি সত্যি ইউনূস, জঙ্গি এবং তারেক রহমানের সরকার এখন যে কায়দায় আওয়ামী লীগকে নির্যাতন করছে, সেই পর্যায়ের নির্যাতন যদি বিএনপি কি সহ্য করতে পারতো তো না। তাহলে আওয়ামী লীগ কিসের নির্যাতন করেছে? এটা আওয়ামী লীগের নির্যাতনের নমুনা। আর একযোগে সবাই বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, হ্যাঁ, নির্যাতন করে সবাইকে শেষ করে দিয়েছে। আসলে এই কথাগুলো বলার জন্য বলা, ভবিষ্যতে এরা এগুলো বেশি বলবে না। জুলাইয়ের যে জঙ্গি উত্থানের যে ধরনের ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে, এই ক্ষতির পরিমাণ সবার দ্বারে দ্বারে পৌঁছে যাবে, হিসাব পৌঁছে যাবে। তখন দেখবেন মানুষ কিভাবে আবার রাস্তায় নেমে আসে। তবে সেটা আমার মনে হয় না খুব বেশি দূরে আছে। তারেক রহমানের সরকারের তো যারা অলরেডি নির্যাতন করছে চারিদিকে, তারা মাত্র অন্ডকোষ চেপে ধরেছে, আর গলা চেপে ধরতে বেশি দিন লাগবে না। তারেক রহমান নানানভাবে বিপদের মধ্যে আছে। একটা সরকার চালানোর মতো যেই ধরনের আসলে ন্যূনতম আগে যেভাবে চালিয়েছিলেন খালেদা জিয়া 2 বার, সেটুকুনও কিন্তু আমি ইফিসিয়েন্সি তারেক রহমানের সরকারে দেখতে পাচ্ছি না। অন্যদিকে স্বাধীনতা বিরোধী 24-এর মূল বিজয়ীরা কিন্তু তারেক রহমানকে কিন্তু এক বিন্দু ছাড় দিবে এমনও আমার কাছে মনে হয় না। তারেক রহমানকে হয় জঙ্গিদের এজেন্ডা হেফাজতের 13 দফা বাস্তবায়ন করতে হবে, না হলে জঙ্গিদের সাথে ব্যাপকভাবে ক্ষমতা ভাগাভাগি করতে হবে। এই দুটো নিয়েই কিন্তু তারেক রহমান আর জঙ্গিদের সামনে লাগবে। বাংলাদেশের সামনে একটা বাজে সময় অপেক্ষা করছে। তবে আমি কিন্তু সুড়ঙ্গের অন্য প্রান্তে আলো দেখতে পাচ্ছি। সত্যি সত্যি দেখবেন যেই উত্থান হয়ে গেছে, যেই প্রতারণা জাতির সাথে হয়ে গেছে, সেই প্রতারণা জবাব মানুষ খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। মানুষ যে এই জবাব দিবে। আবার আমরা কিন্তু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে সবাই মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। ওয়াকার, তোমাকেই বলছি না বাবা, তুমি তো বিষ পান করেই ফেলেছ। তুমি তোমার 14 গোষ্ঠীকে কোথায় আছে আমি জানি না। অবশ্য তুমি ভাবছো যে আমি তো এখন দাড়ি টাড়ি রেখে হুজুর হয়ে গেছি, তোমার হার্টে নাকি ব্লক ট্লক ফুটা মুটা কি আছে, হ্যাঁ, কয়দিন পরে তুমি হয়তো মরেই যাবা, এটা ভাবছো। আর তোমার মতো নষ্ট হয়ে গেলে তো আসলে আর কোনো মানে ভালো হওয়ার দিকে তো কিছু ভাবা যায় না। সুতরাং তোমাকে এগুলো শুনতে হবে না। কিন্তু আমি সামরিক বাহিনীর বিবেকবান অফিসারগুলোকে বলছি যে আপনারা কি প্রস্তুত আছেন ডেল এইস খান নামে এই জঙ্গি যেভাবে এখন 5 স্টার, হ্যাঁ, রক স্টারের মতো, হ্যাঁ, যুদ্ধের জন্য তার যে কল্পবিলাস, হ্যাঁ, দি আর্ট অফ ওয়ার বলে সব জায়গায়, মনে হয় ওই ব্যাটাই একমাত্র বাংলাদেশের শিক্ষিত, হ্যাঁ, সেই একমাত্র আর্ট অফ ওয়ার পড়েছে, আর কেউ পড়েনি। এইভাবে সে আসলে হয় কি, কুয়োতে তো ব্যাং হলো কি মানে কুমির। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 7-এ আজকে আলোচনা করব জুলাইতে যারা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে, ভবিষ্যতে তারাই বাংলাদেশে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হতে যাচ্ছে। জুলাইতে কারা বিশ্বাসঘাতকতা করেছে? আমরা কিন্তু খোলামেলাভাবে দলগতভাবে সেনাবাহিনীর কথা জানি। সেনাবাহিনী বা সামরিক বাহিনীগুলো বলতে পারেন। আর বাংলাদেশে তো বিমান বাহিনী, নৌবাহিনী সেনাবাহিনীর একটা কমপ্লিমেন্টারি অংশ। সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কাজেই সেনাবাহিনীর, অর্থাৎ আমরা আলোচনাটা সেনাবাহিনী নির্ভর করব, সাথে নৌবাহিনী, বিমান বাহিনী একই জিনিস হয়ে যায় আর কি, একক একটা প্রতিষ্ঠান হিসাবে আলোচনাটা করব। আমলাতন্ত্র কি জুলাইতে সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? না, করেনি। যতটা মোটা দাগে তেমন কোনো বিশ্বাসঘাতকতা আমরা দেখিনি। আমলাতন্ত্র বিশ্বাসঘাতকতা করেছিল 1996 সালে বিএনপির সাথে, কিন্তু 1996 সালে তো গণ অভ্যুত্থান ছিল। 2024-এ তো গণ অভ্যুত্থান ছিল না। কেন গণ অভ্যুত্থান ছিল না, জাস্ট এর আগের পর্বটাতে আলোচনা করেছি। অন্যান্য রাজনীতিবিদরা বা শেখ হাসিনার যারা ছিলেন তার কাছের মানুষ, আমরা কিন্তু কারো কথা শুনিনি যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, কেউ ভয় পেয়েছে, কেউ আগে থেকে হয়তো দেশ ছেড়ে চলে গেছে প্রধানমন্ত্রীকে রেখে, এগুলো কোনোটাই বিশ্বাসঘাতকতার পর্যায়ে পড়ে না। রাষ্ট্রের বাহিনী হিসাবে, সিভিল সার্ভেন্ট হিসাবে, কিংবা এই ধরনের এত বিধ্বংসী বর্বর একটা আক্রমণের বিরুদ্ধে লড়ার মতো সক্ষমতা সেই মুহূর্তে, অন্তত সাইকোলজিক্যালি সক্ষমতা ছিল সেনাবাহিনীর। দেখেন, বিশ্বাসঘাতকতা তো কথাটা এখানে ছোট হয়ে যায়।
হারুন ইজহারের একটা বক্তব্য শুনলাম, তার অডিও, আমার ধারণা এটা অনেকেই শুনেছেন। সেইখানে দেখা যাচ্ছে যে স্পিরিটটা এইরকম যে সেনাবাহিনীর কোনো একজন অফিসার হারুন ইজহারের হাত পায়ে ধরছে যে আপনারা একটু রাস্তায় থাকেন, সরকার পড়ে যাবে। তার মানে ওয়াকার বাহিনী অলরেডি ডিসিশন নিয়েছে শেখ হাসিনাকে ফেলে দিবে। তবে এটা অলরেডি নিয়েছে বললেও কিন্তু ভুল হবে। আমরা যত দেখছি তত এটা আমাদের মধ্যে যুক্তি হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে যে ওয়াকার অনেকটা সারা জীবনের স্বপ্ন হিসাবে এই কাজটা করেছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাতের হয়ে সে আর্মিতে ঢুকেছে, আর্মিতে ঢুকে সে আওয়ামী লীগের ধারে কাছে থাকার চেষ্টা করেছে, জেনারেল মোস্তাফিজের দৃষ্টি কাটার চেষ্টা করেছে। এতটাই দৃষ্টি কেড়েছে যে জেনারেল মোস্তাফিজ ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের 1996 সালে তিনি যে সরকার গঠন করেন সেই সরকারের সেনাবাহিনী প্রধান। জেনারেল মোস্তাফিজের মেয়েকে বিয়ে করেছে। জেনারেল মোস্তাফিজ লতায় পাতায় শেখ হাসিনা, বঙ্গবন্ধু তাদের আত্মীয়। পরবর্তীতে সে এর পায়ে ধরে তার সাথে সুব্যবহার করে অনেকের কথা বলা হয়, সেটা আমাদের এখানে আলোচনায় আনার দরকার নাই। তাদের অনুরোধে তাকে সেনাবাহিনী প্রদান করেছিলেন শেখ হাসিনা, এবং সেই সুযোগটা সে কাজে লাগিয়েছে তার আজীবনের স্বপ্ন যে জামাতের হাতে বাংলাদেশটা তুলে দিবে। ব্যক্তিগতভাবে এটা বিশ্বাসঘাতকতার দিক থেকে দেখলে দেখুন, এটা চরম মাত্রার বিশ্বাসঘাতকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যারা কাজ করেছে, আমি তাদের যত 2-4 জনের সাথে আমার পরিচয় হয়েছে, কথাবার্তা বলেছি, প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে চেয়েছি, একজনকেও পাইনি কিন্তু যে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিবে না। কেন জীবন দিয়ে দিবে? রাজনৈতিক আদর্শ না, কিংবা বড় কোনো স্বপ্ন না। জীবনটা এই জন্য দিবে যে একজন প্রধানমন্ত্রী হিসাবে, একজন জননেতা হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্নেহ করেন, যে উদারতা দেখান, যে ক্ষমাশীলতা দেখান, যেইভাবে তাদের কাজকর্ম আরো ভালো করার জন্য তিনি গাইড করেন, যেভাবে তারা শেখ হাসিনার প্রজ্ঞা আবিষ্কার করেছেন, স্নেহ পেয়েছেন, মমতার বন্ধনে আবদ্ধ হয়েছেন, প্রতিটা জিনিস এই মানুষগুলোকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রভাবিত করেছে। এবং এইসব গল্প শুনে আমার নিজেরও কখনো মনে হয় না যে শেখ হাসিনার আশেপাশে ওয়াকারের মতো এত বড় বিশ্বাসঘাতক থাকতে পারে। মানলাম এই ওয়াকার জামাতের, ওয়াকার শৈশব থেকে স্বপ্ন দেখেছে আওয়ামী লীগকে পরাজিত করবে, 71-এর মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিবে। তবু শেখ হাসিনা সম্পর্কে যারা জানেন তারা এটাই বিশ্বাস করবেন যে এইরকম ইবলিশও শেখ হাসিনার সান্নিধ্যে আসলে ভালো হয়ে যায়। এবং আমি এও বিশ্বাস করি অনেক জামাতের অফিসার কিন্তু ওয়াকার ছাড়া এমনও হতে পারত, অর্থাৎ আপনার 50টা জামাতের অফিসারের মধ্যে বা 500 জামাতের অফিসারের মধ্যে একজন ওয়াকার হতে পারে। 500-র মধ্যে বাকি 499 জন কিন্তু শেখ হাসিনার জন্য জীবন দিবে। এই রকম সময়ে শেখ হাসিনা যেহেতু দেশের পক্ষে ছিলেন, সেই লোকও দেশের পক্ষে দাঁড়াবে। সকল যুক্তিতে কিন্তু এটাই বলে। তাহলে বুঝতে হবে যে ব্যক্তি ওয়াকার মানুষ হিসাবে কত বড় ইবলিশ হিসাবে সে গড়ে উঠেছে। দেখুন, কেউ যদি ভাবেন যে আমি বাংলাদেশের সেনাবাহিনীকে এখানে তুলোধুনা করতে বসেছি, তারা ভুল করবেন। আমি মনে করি প্রতিটা দেশের একটা সেনাবাহিনী থাকে, বাংলাদেশেরও আছে। কিন্তু আজকে কিছু প্রশ্ন তুলব, কিন্তু সেটা এই জন্য না যে আমি সেনাবাহিনীর ক্ষতি চেয়ে এগুলা করছি। হ্যাঁ, কেউ এগুলা বলতে সাহস করবে না, সেই সাহস তো আমার আছে। এটা তো বাংলাদেশের মানুষ, অন্তত যারা আমার কথাবার্তা শুনেন বা যারা আমার আচার আচরণ জানেন তারা বোঝেন যে আমার সেই সাহস আছে। কিন্তু আমি তো বাংলাদেশের সামরিক বাহিনীগুলোরও ভালো চাই। তারা বাংলাদেশের উপযুক্ত সামরিক বাহিনী হিসাবে গড়ে উঠুক। আজকে সেটা বলতে না পারলেও ভবিষ্যতে কখনো সেই কথা বলবো। কিন্তু আজকের বক্তব্য ওটাই যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কিংবা একমাত্র বিশ্বাসঘাতক কত ধরনের বিপদ তার জন্য ডেকে নিয়ে এসে সেই আলোচনাটা করা হলো আজকের উদ্দেশ্য। যা হোক, এই ওয়াকারের পেছনে অনেক অফিসার দাঁড়ালো। আর বাংলাদেশে যেটা হয়, আসলে কোনো বাহিনী প্রধান যদি আর আমাদের তো ওই দুর্বলতা আছে, আওয়ামী লীগ বলুন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকেই মুক্তিযুদ্ধের প্রয়োজনীয় অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা শানিত করে গড়তে পারিনি। সেখানে আসলে সামরিক বাহিনীর যে বিচ্যুতি সেটাও সেই দৃষ্টিতে দেখতে হবে। আর সামরিক বাহিনীগুলো তো দীর্ঘদিন জিয়াউর রহমান, এরশাদ এরা বড় করেছেন, খালেদা জিয়া। ফলে এখানে পাকিস্তানের পদ্ধতিতে সামরিক বাহিনী গড়ে উঠেছে, এটাও খুব একটা অপ্রত্যাশিত নয় আসলে। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 15-16 বছরের শাসন, সেই সময়ও তো
মুক্তিযুদ্ধের পক্ষের অনেক অফিসারও তো সেখানে ছিল। তাদেরকে বড় জোর দোষ দিতে পারি যে তারা কেউ সাহস করে এগিয়ে আসেনি। আবার সম্ভাবনা কতটুকু ছিল সেটাও বুঝতে হবে। আমরা তো জেনারেল জিয়াউল হাসানকে দেখছি যে এই রকম বীরের পুরো তো আমাদের সেনাবাহিনী জন্ম দিয়েছে। যা হোক, মূল কথায় ফিরে আসি। সেনাবাহিনী নিয়ে যেই আলোচনাগুলো আগে কখনো হয় নাই বা সাহস করে নাই, ভবিষ্যতে কিন্তু সেনাবাহিনী এই প্রতিটা প্রশ্নের সম্মুখীন হবে। বিশেষ করে 24-এ তার দেশবিরোধী তো নাই, দেশটা তো ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা দেখছেন না, তারেক রহমান খেই হারিয়ে ফেলে। হ্যাঁ, মানুষের স্বপ্নে যেটা নাই, কল্পনাও যেটা করতে পারতো না, সেই কাজ তারেক রহমান করে ফেলেছে। হ্যাঁ, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকান রাষ্ট্রদূতকে দিয়েছে তাদের জাতীয় দিবস পালনের জন্য। দেখেন, এইরকম একটা সময়ে শেখ হাসিনা কিন্তু জঙ্গি উত্থানের চূড়ান্ত সময় পর্যন্ত মাথা ঠান্ডা রেখেছে। এই পর্যন্ত যা করেছেন মাথা ঠান্ডা রেখেছে। আর তারেক রহমানের একটা শান্তির সময় কিন্তু তার মাথা কাজ করছে না। তারেক রহমান, খলিল, যারাই এই কাজটা করেছে তাদের মাথা যদি ন্যূনতম কাজ করতো, আমেরিকানরা এটা এমনও হতে পারে যে খলিলরাই বলেছে তোমরা এখানে করো। যদি উল্টাটা হয় যে তারা এসেছে, আমরা তো সে স্বাদ দেখিয়েছে যে তোমাদের দক্ষিণ প্লাজায় আমরা জাতীয় দিবস করব, তারা বুঝাতো দেখো যে বাংলাদেশের মানুষ এখন তোমাদেরকে যে পর্যায়ে দেখে, আর তোমাদের সাথে আমাদের যেই ধরনের এখন কোঅপারেশন, আমি একদম ডিপ্লোম্যাটিক কথাবার্তায় বলছি, সেই অবস্থায় এটা করা ঠিক হবে না। আমরা চাই নীরবে আমাদের যে এঙ্গেজমেন্ট, আমাদের কোঅপারেশন, সেটা এক্সপান্ড করতে। সেটা পাবলিককে ঢাকঢোল পিটিয়ে দেখানো ঠিক হবে না। তাহলে কেন দেখালো? হয় এদের মাথা কাজ করছে না হলে অতিরিক্ত অহংকার এসে গেছে যে মার্কিনীদের দেখাতে হবে যে মার্কিনীরা আমাদের ছাতা। এখন দুটোই কিন্তু প্রচন্ড বুমেরাং হবে। মার্কিনীদের জন্যও বুমেরাং হবে, তারেক রহমানের জন্যও বুমেরাং হবে। সেই আলোচনা হলো যে ওয়াকার বাহিনীর বিশ্বাসঘাতকতায় কিভাবে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোকে দীর্ঘমেয়াদে বিপদে ফেললো। প্রথম বিপদ হলো যে, আচ্ছা, বিপদের কথা বলার আগে সামরিক বাহিনীগুলোর বা সেনাবাহিনীর অতীতের ভূমিকাটা আমরা দেখি। সামরিক বাহিনী 1975 সালে বঙ্গবন্ধুকে খুন করেছে। সেটাকে তারা এইভাবে পাশ কাটিয়েছে যে কিছু বিপদগামী সেনা কর্মকর্তা, পুরো সেনাবাহিনী কখনো বঙ্গবন্ধুর খুনের দায় গ্রহণ করে নাই। এখানে অনেক কিছু হয়তো তদন্তে এসে সেগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু মোটা দাগে এটা। পরবর্তীতে অনেক কু হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতায় এসে তো দেশকে স্থিতিশীল রেখেছিল, এই ক্রেডিট তো আমি জিয়াউর রহমানকে দিব। পরে এরশাদের যে কু, অনেক দৃষ্টিতে দেখতে পারেন। আমি মনে করি যে বাংলাদেশকে যে জিয়াউর রহমান পাকিস্তানের দিকে পরিচালিত করেছিলেন, এরশাদ সাহেবের কুটা কিন্তু সেই অবস্থাটাকে পুরো না ঘুরিয়ে দিলেও সেটাকে স্তব্ধ করে দিয়েছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধের কথা ভাবার আবার অবকাশ এসেছিল বাংলাদেশে। এরশাদের পরে জেনারেল নুরুদ্দিন সম্পূর্ণ আপনার জনপ্রিয়তার, আমি বলবো যে প্রো পিপল একটা স্টান্স নিয়েছিলেন জেনারেল এরশাদ থেকে। তিনি তার সমর্থন প্রত্যাহার করে, কিভাবে? কারণ হলো এরশাদ সাহেবের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে বাংলাদেশের সব দল ছিল এবং কোনো ষড়যন্ত্র ছিল না। যেই উদ্দেশ্যে এরশাদের পতন হয়েছিল সেই উদ্দেশ্য পরবর্তীতে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। এরপরে জেনারেল নাসিম কু করেছে, ব্যর্থ হয়েছে, এটা আমাদের অত বেশি আলোচনার এখানে দরকার নেই। পরবর্তীতে জেনারেল মঈনুদ্দিন কু করে তিনি ১/১১ ঘটালেন এবং বিএনপির যে বাংলাদেশের নির্বাচনকে কুক্ষিগত করার চেষ্টা, সেটাকে তিনি প্রতিহত করলেন। তারপরের কুটা করলো এই জেনারেল ওয়াকারের কু হলো বাংলাদেশের, আপনারা হয়তো আজকে বুঝতে পারবেন না যদি বিএনপির মানুষ, জামাতের মানুষ আমার কেউ এই কথা শুনে থাকেন, দীর্ঘমেয়াদে এত বিশ্বাসঘাতকতার কু এবং এইভাবে এটা চিহ্নিত হবে। আমি ভাবতেও শিউরে উঠি যে বাংলাদেশের সেনাবাহিনী তার মান মর্যাদা কিভাবে 2024 এসে খোয়ালো। কিন্তু মোটা দাগে বোঝার জন্য চেষ্টা করেন। বলা হয়েছিল যে কোটা তুলে দিবে, মানুষের বৈষম্য দূরীকরণ করবে, কোনোটাই কিন্তু হয় নাই। সেই দিকে কেউ যায়ও নাই। কিন্তু আসলো কি ইউনূসের বাহিনী লুটপাট করার জন্য, তারপরে কোনো রকম ক্ষমতার বন্টন হিসাবে তারেক রহমানের হাতে ক্ষমতা দেওয়া হলো। কিন্তু দেশের যে দুর্ভাগ্য, অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, সংস্কৃতি বলুন, আইন শৃঙ্খলা বলুন, মানবাধিকার লঙ্ঘন বলুন, যে বর্বরতা জঙ্গিরা চালু করেছিল জুলাইতে
মানুষ খুনের মধ্য দিয়ে। সেটা ইউনূস বাড়িয়েছে, সেটা তারেক রহমানের সময় আপনার একেবারে অবাধে চলছে। আমি যখন এই বক্তৃতাটা রাখছি তখন কিন্তু দেখেন কত ন্যাক্কারজনক কাজ হচ্ছে। তারেক রহমানকে এখন আমরা বাহবা দিয়ে যাচ্ছি। একটা মানুষের একটা অফিসে ঢুকে একটা মানুষের কি বলবো, সবাই জানেন কিভাবে তাকে চেপে ধরে চাঁদা আদায় করছে। মানবাধিকার লঙ্ঘনের সব ধরনের কৌশল কিন্তু জামাত বিএনপি কিন্তু এরা কিন্তু খুব ভালো জানে। এরা কিন্তু 21শে আগস্ট ঘটিয়েছিল, হ্যাঁ, এরা কিন্তু বাংলা ভাই টাংলা ভাই করেছে। তবে তখন পর্যন্ত আওয়ামী লীগ ছিল ওদের জন্য একটা বড় দেয়াল, অর্থাৎ জনগণ এবং দেয়ালের মাঝখানে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ এদের রক্ষা করেছে এক ধরনের। এখন কিন্তু এরা সরাসরি জনগণের সাথে সব ধরনের অপরাধ করছে, সেই 24শে জঙ্গি উত্থান থেকে আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে। ভবিষ্যতে কিন্তু আওয়ামী লীগ আর দেয়াল হিসাবে কাজ করবে না, এবং জনগণ যখন এদের উপর চড়াও হবে বিপদটা বোঝার চেষ্টা করেন। দুঃখের বিষয় আমি আসলে মূল আলোচনায় ঢুকতে পারছি না। একটু আগে আমি একটা টক শো শুনছিলাম, বিএনপির এক এমপি আওয়ামী লীগকে তুলোধনা করছে, সে দেখাচ্ছে সে খুব মানে মানবিক এবং সে খুব বুদ্ধিমান, সে টক শোতে কথা বলতে পারে, এগুলো আমরা দেখেছি। সে কি বলেছে জানেন, যে টাকা যদি পাচার না হয়ে যায়, দুর্নীতিকে সে এমন কিছু মনে করে না। দুর্নীতির টাকা যদি দেশের অভ্যন্তরে বিনিয়োগ হয় সেইটাকে ক্ষতিকারক কিছু মনে করে না। দেখেন সরকারি দলের লোক, এই হলো তারেক রহমানের এই লোকগুলা, কি অবস্থা হবে বোঝেন। টাকা তো সবসময় পাচার হচ্ছে, শেখ হাসিনার সময় পাচারের যে কথা বলেছে ওইটা তো গুজব ছিল, সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু এই এমপিটা কি বলছে দেখেন। এই যখন তারেক রহমানের সরকারের অবস্থা, বুঝতে পারছেন না ওয়াকার যে বেইমানি করেছে, সেইখান থেকে এক বিন্দু রাষ্ট্রকে ভালোর দিকে নিয়ে যাওয়ার সক্ষমতা আর নাই। ফলে দীর্ঘমেয়াদে মূল কালপ্রিট ছিল এই সেনাবাহিনী। মানুষের সব রাগ কিন্তু গিয়ে পড়বে সেনাবাহিনীর উপর, এবং সেনাবাহিনীর ওয়াকারকে তো আর কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আমি মনে করি যে সেনাবাহিনীর মধ্যে যারা বিবেকবান অফিসার আছেন, যারা মুক্তিযুদ্ধের কথা ভাবেন, যারা অন্তত মুক্তিযুদ্ধ বাদ দেন, আপনারা কিভাবে ব্রেন ওয়াশ সেটা আমরা জানি, সে তো বাংলাদেশের সব মানুষই, অন্তত দেশের কথা ভাবেন। কারণ দেশ না থাকলে কোথায় আপনার যাবে শান্তি মিশন, কোথায় আপনার বেতন ভাতা, সেগুলোর কথা চিন্তা করেও কিন্তু আপনারা ঠিক হওয়ার চেষ্টা করেন। এখন আপনাদের বিপদগুলো বলি। দেখেন আপনাদের প্রথম বিপদ হলো যে মানুষ প্রকাশ্যে যে প্রশ্নটা করবে যে বাংলাদেশ সেনাবাহিনীর কাজটা কি। এই প্রশ্নের উত্তর আপনারা কি কখনো বাংলাদেশের সেনাবাহিনী সৎভাবে দিতে পেরেছেন? কার সাথে আপনারা যুদ্ধ করবেন? হ্যাঁ, আপনারা এইটাও আসলে আপনাদের জঙ্গিবাদের প্রতি আপনাদের ঝুঁকে থাকার কারণ আপনারা ঘুরে ফিরে দেখান যে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আপনারা প্রস্তুত। নানান থিওরি দেয়া হয় যে ভারতের সাথে 2 সপ্তাহ 4 সপ্তাহ যুদ্ধ করার জন্য প্রস্তুত। আসলে কি আপনারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত? ভারতকে আমি শত্রু রাষ্ট্র হিসাবেই বলতেছি। আপনারা তো মিয়ানমারের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না। মিয়ানমারে যখন 1991 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সৈন্য সমাবেশ করছিলেন মিয়ানমারের দিকে,